আমেরিকাকে এখন মূলত দুই ধরনের যুদ্ধ সামাল দিতে হচ্ছে। একটি বহুল আলোচিত ট্যারিফ যুদ্ধ, যেটির সূচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে। অন্যটি তার আগের প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে শুরু হয়েছে রাশিয়া ও প্যালেস্তাইনের বিপক্ষে। দফায় দফায় হুমকি, আলোচনা এবং মেয়াদ বাড়ানোর পর নতুন করে 1 আগস্ট থেকে বর্ধিত ট্যারিফ আরোপ হতে যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসন যেভাবে চেয়েছিলেন সেভাবে এগুচ্ছে না বাণিজ্য আলোচনা। প্রথম দফায় 90 দিনের মধ্যে 90টি দেশের সাথে ট্যারিফ নিয়ে চুক্তি করতে চেয়েছিল আমেরিকা। এখন পর্যন্ত 9টি দেশের সাথে মাত্র চুক্তি হয়েছে। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলছেন, মূলত যে 18টি দেশের সাথে আমেরিকার 95% বাণিজ্য ঘাটতি রয়েছে, সে দেশগুলোই মূল টার্গেট। তাই 1 আগস্টের পর ট্যারিফ কার্যকর করার সময় আবারও বাড়ানো হতে পারে। তবে প্রশ্ন উঠেছে বাংলাদেশের উপর 35% ট্যারিফ আরোপ বিষয়ে। সেই বার্তা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে শুল্ক আরোপের সিদ্ধান্তের পাশাপাশি তার কারণও ব্যাখ্যা করেছে ওয়াশিংটন। আমেরিকার জন্য বাজার খোলা এবং শুল্ক অশুল্ক নীতিমালা সহ বাণিজ্য বাধা দূর করলে কিছু বিষয় পুনর্বিবেচনার কথা বলা হয়েছে। ট্যারিফ নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখন ওয়াশিংটন সফরে রয়েছে এবং আজ বুধবার তাদের আরেক দফা আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন, আলোচনার জন্য আসা এই দলটি যথাযথ ভূমিকা রাখতে পারেনি। বাংলাদেশের আরেকটি বিষয় আলোচনায় এসেছে বিবিসির একটি ডকুমেন্টারিতে। জুলাই আন্দোলনের উপর প্রচারিত এই ডকুমেন্টারিতে ফাঁস হওয়া এক অডিওতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইন শৃঙ্খলা বাহিনীর আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিতে শোনা যায়। অর্থাৎ তিনি সরাসরি গুলি করে মেরে ফেলার নির্দেশনা দিয়েছিলেন, যা তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালেও প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। আরেকটি যে যুদ্ধের কথা বলছিলাম, অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সেখানে নাটকীয় মোড় নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর সবশেষ 3 জুলাই সহ এখন পর্যন্ত 6 বার টেলিফোনে আলাপ করেছেন ট্রাম্প ও পুতিন। সবশেষ মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে রাশিয়ার ব্যাপারে হতাশা এবং নেতিবাচক মন্তব্য করেছেন তিনি। এর আগে গত সপ্তাহে ব্রিক্সের দেশগুলোর সাথে যারা লেনদেন করবে তাদের উপর বাড়তি 10% ট্যারিফের হুমকি দিয়েছিলেন ট্রাম্প, যে ব্রিক্সের অন্যতম সদস্য রাশিয়া। সবশেষ কিয়েভে বেশি পরিমাণে অস্ত্র পাঠানোর হুমকিও দিয়েছেন তিনি। সব মিলে বিষয়টিতে হালকাভাবে নিচ্ছে না রাশিয়া। তারা প্রমাণ হিসেবে এর পরদিনই এই যুদ্ধের সবচেয়ে বড় হামলাটি চালিয়েছে রাশিয়া। একযোগে 728টি ড্রোন এবং 13টি ক্রুজ মিসাইল দিয়ে ইউক্রেন জুড়ে এই হামলা চালিয়েছে রাশিয়া। এর বাইরে ট্রাম্পের নতুন আক্রমণের টার্গেট হয়েছে নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেটিক মেয়র প্রার্থী জোরান মামদানি। কোনো প্রার্থীকে এন্ডোর্স না করলেও মেয়র নির্বাচনে ট্রাম্পের ভাষায় কমিউনিস্ট জোরান মামদানি জয়ী হলে তিনি হোয়াইট হাউসের ফেডারেল ক্ষমতা ব্যবহার করে এই সিটির নিয়ন্ত্রণ নিয়ে নেবেন। তার চেয়ে 1 ডিগ্রি বাড়িয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চরম প্রতিক্রিয়া দেখিয়েছেন ইন্ডিপেন্ডেন্স ডেতে মামদানি দিয়ে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে। এই পোস্টে আমেরিকাকে সুন্দর, বিপরীত এবং অসম্পূর্ণ একটি দেশ হিসেবে উল্লেখ করেছিলেন মামদানি। এইসব বিষয় নিয়ে আলোচনা করব টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং অ্যালায়েন্স অফ সাউথ এশিয়ান আমেরিকান লেভেল এসএল এর ন্যাশনাল প্রেসিডেন্ট মাহফুজ মেজবাউদ্দিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আমরা এই ট্যারিফ নিয়ে আলোচনা ক্রমাগতই করছি। যেদিন থেকে তিনি দায়িত্ব নিয়েছিলেন সেদিন থেকে তিনি মেক্সিকো, কানাডাকে দিয়ে শুরু করেছিলেন, চীনের বিষয়টি হয়েছে, এরপর সব দেশের জন্য তিনি করে দিয়েছেন, ব্রিক্সের ব্যাপারে করছেন। অর্থাৎ যেটি আলোচনার বিষয় হতে পারে সেটি হলো যে 1 আগস্ট থেকে তিনি এটি কার্যকর করার কথা বলছেন। 9 জুলাই থেকে, অর্থাৎ আজকে থেকে কার্যকর করার কথা ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো আসলে ইচ্ছে করে অন্য দেশকে সুযোগ দিতে জন্য এটি বাড়াননি, হয়তো বাড়াতে বাধ্য হয়েছেন। 1 জুলাই এটি কার্যকর করার কথা বলা হচ্ছে। আপনার কাছে কি মনে হয় 1 জুলাই এটি কার্যকর করা যাবে? অর্থাৎ যে টার্মস এন্ড কন্ডিশন গুলো নিয়ে ভাবছিল আমেরিকা, সেগুলো পূরণ হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ট্যারিফ জিনিসটা শুধু তো অর্থনৈতিক নয়, এটা একটা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেই জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে কোন দেশগুলোকে কি ভাষায় কথা বলা হচ্ছে। তো যেইটা অর্থ, আগে আপনার লজিস্টিক্যাল জায়গায় আসি, যেটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বারবার সময়সীমা বাড়াচ্ছে, কারণ তারা যে সমস্ত যেরকম তারা প্রতিক্রিয়া আশা করেছিল অন্য দেশগুলো থেকে, সেরকম তারা পাচ্ছে না। তো অনেক দেশই এই ধরনের ট্যারিফে ইন্টারেস্টেড না, তারা বসে বসে তারা সময়
ক্ষেপণ করছে, এবং গ্লোবাল সাউথের বিভিন্ন দেশ তারা নিজেদের মধ্যে বাণিজ্য তৈরি করে আমেরিকাকে কিভাবে অ্যাভয়েড করা যায় সেটা বার করার চেষ্টা করছে, এবং সেইখানে আসছে আপনার ব্রিক্স এর ভূমিকা। আপনি যদি দেখেন, আপনি আমাকে আজকে যে সমস্ত খবরগুলো পাঠিয়েছিলেন তার মধ্যে লিঙ্কে একটা ব্রাজিলের কথা ছিল। তো ব্রাজিলের উপর এত যে সোচ্চার, তার একটা কারণ হচ্ছে এই ব্রাজিলে এই মাত্র ব্রিক্স এর একটা সম্মেলন শেষ হলো, আর ব্রাজিলের সাথে কিন্তু কোনো বাণিজ্য ঘাটতিও নাই। হ্যাঁ, এবং সেটা কিন্তু মোটামুটি একটা পলিটিক্যাল কারণে আপনার যে এই, এবং যারা ব্রিক্স এর সাথে বাণিজ্য করবে তাদেরকে তো আপনার যে পানিশমেন্ট হিসেবে 10% কর বৃদ্ধির কথা বলা হচ্ছে। কিন্তু এখন আপনি যদি সারা পৃথিবীর ইকোনমির দিকে তাকান, হ্যাঁ, ইকোনমিতে আপনার বেশিরভাগ মানুষ, অর্ধেকের বেশি মানুষ, অর্ধেকের থেকে অনেক বেশি মানুষ বাস করে গ্লোবাল সাউথে। আমাদের এই কনজিউমার ইকোনমিতে যেখানে মানুষ বেশি, যেখানে ক্রয় ক্ষমতা বেশি, সেখানেই কিন্তু আপনার ইকোনমিক এনার্জিটা চলে যাচ্ছে। তো গ্লোবাল সাউথের আগে যত ধরনের দুর্বলতা ছিল, এখনো অনেক দুর্বলতা আছে, কিন্তু অনেকখানি তারা কাটিয়ে উঠেছে, এবং তারা পরস্পরের সাথে এই যে আপনার একটা ট্রেড রিলেশন তারা তৈরি করছে, এটাতে পুরোপুরি আমেরিকাকে অ্যাভয়েড না করতে পারলেও আপাতত তারা এই 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 ট্যারিফের এটা থেকে তারা কিছুটা মাত্রায় হয়তো বাঁচতে পারবে। তো সেটাই আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের রাগের কারণ। আমার কাছে মনে হয় যে কিছু দেশ, এখানে আপনি বাংলাদেশের কথা বলেছেন, এখানে আমি বলবো বাংলাদেশের অবস্থাটা অন্য দেশের তুলনায় অনেক বেশি নাজুক, কারণ আমাদের কোনো মানে থাকে না যে নেগোশিয়েটিং চিপ নাই। আমাদের প্রচুর পরিমাণে গার্মেন্টস আমরা ইউরোপে, আমেরিকায় আমরা রপ্তানি করি, তার মধ্যে আমেরিকায় অনেক বেশি সংখ্যক করি। আমাদের যদি ইউরোপের বাজার ধরতে হয় তাহলে হয়তো আমাদের রপ্তানির মান অনেক উন্নত করতে হবে, যেটা খুব কম সময়ে হয়তো করা যাবে না। তো আমাদের নেগোশিয়েটিং চিপ অনেক খারাপ। তো সেই কারণে আমাদের যে শুল্ক বসবে, আমাদের আর কি এটা আমাদের জন্য অনেক কি বলবো, মানে এটার পরিণামটা ভালো হবে না। কিন্তু অন্য অনেক দেশ আছে, যেমন আজকেই তো চিঠি পাঠানো হয়েছে জাপানে, সাউথ কোরিয়ায়, হ্যাঁ, যেমন সাউথ কোরিয়া, তাদের কিছু কিছু পণ্য তারা ব্যবহার করে যেখানে একদম তো আপনার বিশ্ববাজারে তাদের একচেটিয়া। যেমন আপনার গাড়ির জন্য কিছু কিছু সেন্সরের মনে হয় কিছু একটা পার্ট তারা তৈরি করে, যেটা আর কেউ সেভাবে করে না। এরকম ওদের অনেকখানি আপনার নেগোশিয়েটিং চিপ আছে। জাপানের প্রচুর টাকা আমেরিকার মার্কেটে লগ্নি করা আছে, এরকম ওদের অনেক ধরনের জিনিস আছে, অন্যভাবে তারা এটাকে নেগোশিয়েট করতে পারবে, এটার থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি আসলে তেমন ভালো কিছু বলতে পারছি দেখছেন না। জি, মাহফুজউদ্দিন যেটি বলছিলেন প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, যে টেরিফটা শুধুমাত্র অর্থনীতির বিষয় নয়, এর সঙ্গে অনেকটুকুই রাজনীতি জড়িত। রাজনীতি জড়িত এই কারণে বলছি, আপনি ব্রাজিলের যে উদাহরণটি মেহনাজ মোমেন টেনেছেন, তিনি বলছেন যে ব্রাজিলকে 50% টেরিফ করে দেব। কেন করে দেব? একটি বিচার চলছে, সে বিচারটি বন্ধ করার কথা তিনি বলছেন, কিন্তু হয়তো নেপথ্যে কাজ করছে ব্রিক্সের যে সম্মেলনটি ব্রাজিলে হয়েছে সেটি এখানে উল্লেখযোগ্য হিসেবে কাজ হচ্ছে। সেই প্রসঙ্গ টেনে যদি আমরা বাংলাদেশের প্রসঙ্গে আসি, আমরা জানি যে বাংলাদেশে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আছে। যদিও বাণিজ্য উপদেষ্টাকে পাঠানো হয়েছিল আলোচনা করার জন্য, ওয়াশিংটনে আলোচনা করছে, তারা আসলে কি আলোচনা করছে সেটির ফলাফল তো ইতিবাচক কিছু এলো না। 37% থেকে 35% এসেছে। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্বে আছেন, এবং বাংলাদেশের সঙ্গে, অর্থাৎ বর্তমানে যে সরকারটি আছে তার সঙ্গে আমেরিকার রাজনৈতিক সম্পর্ক এখন পর্যন্ত খুবই ভালো, খুবই পছন্দের একটা সরকার বলা যেতে পারে, আমরা বাইরে থেকে যেটি দেখছি। এই অবস্থায় বাংলাদেশ যদি রাজনীতিটাকে গুরুত্ব দিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যক্তিগতভাবে উদ্যোগ নেন, টেলিফোন করেন, আসেন, দেখা করেন এবং বলেন যে আমার সাথে তোমার বাণিজ্য ঘাটতি খুব বেশি না, এবং তোমার দেশের পণ্য তুমি বিনা শুল্কে রপ্তানি করো, আমাকেও সুযোগ দাও, কারণ আমার গার্মেন্টস পুরোটাই তোমার উপর নির্ভরশীল, এবং এটি শেষ হলে বাংলাদেশের অর্থনীতি ধসে পড়বে। আপনি কি এইভাবে কোনো সমাধান দেখেন, নাকি ভিন্ন কোনো পথ খুঁজে নিতে হবে? আসসালামু আলাইকুম। আই থিঙ্ক মেহনাজ আপা খুব সুন্দরভাবে বলেছেন। আমার বিষয়টা হচ্ছে বাংলাদেশের ব্যাপারে ট্রাম্প প্রশাসন, অফকোর্স বাইডেন প্রশাসন থেকে অনেক ভাবে তারা কঠোর, কিন্তু তারপরেও বর্তমানে যে আলোচনা চলছে বা তার যে চিঠি, তারা মোটামুটি বাংলাদেশকে সুযোগ দিবে। প্রশ্নটা হচ্ছে এই সুযোগের জন্য যে প্লেয়ার দরকার, সেই প্লেয়ার হয়তো এখনো সামনে আসে নাই। যারা এখন নেগোশিয়েট করতেছেন তিনারা হয়তো সবকিছু
অতিক্রম করা ট্রাম্পের লোকদের সাথে আলোচনার মাধ্যমে হয়তো সম্ভব হবে না। আপনি যেটা বলছেন আমিও তাই মনে করি। এক পর্যায়ে প্রফেসর ইউনুস এতে মাথা দিবেন এবং উনি কথা বলবেন। তবে ইতিমধ্যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমার মনে হয় এই প্রস্তাব অফিসিয়াল ভাবে দেওয়া হয়েছে কিনা জানি না, তবে যারা জড়িত তাদের ভিতর থেকে যতটুকু খবর আমরা পেয়েছি তাতে হচ্ছে ট্রাম্পের এরকম ধারণা আছে যে বাংলাদেশের গার্মেন্ট যদি আমেরিকাতে তৈরি করা হয় তাহলে it will be a different strategy, different traffic tariff issue and so on so. বলা হয়েছে যে চিঠিটি দিয়েছেন সেখানে বলেছেন যে কোনো পণ্য যদি আমেরিকাতে প্রস্তুত করেন তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না, এরকম বলেছেন। তো এই যে বিষয়টা কি, আই থিঙ্ক দ্যাটস হোয়াট দ্যাট মিনস। এটার অর্থ হলো এই, শুধু যে গার্মেন্টস এখানে তৈরি করবে, এখানে কারা তৈরি করবে? এখানে মেক্সিকান দিয়ে গার্মেন্টস তৈরি করা হবে না, বাংলাদেশ থেকে হাজার হাজার লোককে আমরা এখানে আনতে হবে। আই থিঙ্ক দ্যাট উইল ইভেন create a better opportunities for Bangladesh and Bangladesh governments. I think at the end of the day, that is where it will reach and that is where the solution lies. এর ভিতরে এটা সত্য যে প্রফেসর ইউনুসের বাহিরে গিয়ে তারকে সন্তুষ্ট করার মাধ্যমে আমেরিকা যদি একটা সমাধান খোঁজে সেটাই আলটিমেটলি আসবে গার্মেন্টস। একসময় তো জিএসপির মাধ্যমে আমরা নো ট্যারিফ দিয়েছি, তাই না? এখন এরপরে তারা ট্যারিফ শুরু করলো, এখন সেটাকে সে 36% প্রপোজ করতেছে। আমাদের দরকার হচ্ছে আমেরিকান গুড যদি আমরা নেই বিনা ট্যারিফে, এখন বোধহয় 100% ট্যারিফ দেওয়া হয় না, 200% বাংলাদেশ, সেটা বাঙালিরাই পে করে সেখানে। এখানে যেটা হচ্ছে ট্যারিফের বিষয়টা ট্রাম্পের যে ধারণা, ট্রাম্প কিন্তু আবার ঠিকই বলছে, ট্রাম্প এটাকে আসলে অস্ত্র হিসেবে ব্যবহার, কারণ সে মনে করে যে পলিটিক্যালি যারা তাকে চ্যালেঞ্জিং অবস্থায় আছে, যেমন কানাডা সে একটা রাষ্ট্র বানাতে চাইছে, কিন্তু কানাডা ঠিক তার বিপরীতে গিয়া তারা অন্যভাবে মার্কেট তৈরি করার চেষ্টা করতেছে এবং অনেকটা করেও হচ্ছে। আই থিঙ্ক ব্রিকের মাধ্যমে অলসো দি সেম থিং ক্যান হ্যাপেন। ইউরোপ ইজ নট গোনা কাম and pay the tariff to the United States the way America wants. So same thing, I think at the end of the day, they will not let Bangladesh stop at 36. I think they will come down. And also, I hope what they are proposing or thinking to have production done in the United States, that will be the best way to go. And politically, whatever input we have with the Congress, and as we have been discussing this, those who are elected, they are not doing their job as a Democrat. If they start doing, I think we can go a long way in the United States, even with the Bangladesh trend. প্রফেসর মেহনাজ মোমেন, যে বিষয়টি আলোচনা আসতে পারে সেটি হলো যে আমরা দেখেছি মার্কো রুবিও, জি এই প্রসঙ্গে আমি প্রশ্ন করছি। জি জি মার্কো রুবিও কিছুদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন এবং সেইখানে নিঃসন্দেহে এই ইস্যুটি আলোচনা হওয়ার কথা। আমরা ঠিক জানি না এই ধরনের আলোচনাগুলো কখনোই সত্যিকারে কি আলোচনা হয় সেটি বাইরে আসে না, প্রেস উইং থেকে এক ধরনের আভাস দেওয়া হয় যে এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাণিজ্য উপদেষ্টাকে পাঠিয়েছেন, তিনি ওয়াশিংটনে এক সপ্তাহের বেশি অবস্থান করছেন। অর্থাৎ বাংলাদেশ কি কোনো কারণে মনে হয় যে এই বিষয়টিকে হালকাভাবে নিয়েছিল, কিংবা এখনো কি সময় আছে? অর্থাৎ সামনে তো একটা নেগোসিয়েশনের সুযোগ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ওপেন রেখেছেন, বাংলাদেশ পারবে কিনা, আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা, আমি একটু মানে ডিসএগ্রি করছি মিসবাহ ভাইয়ের সাথে। মানে প্রোডাকশন মুভ করাটা এত সহজ না, আর প্রোডাকশন আমেরিকায় মুভ করলে লেবার কস্ট তো অনেক আপনার বেশি হবে। বাংলাদেশ থেকে শ্রমিক আনতে দেবে না, এখানকার শ্রমিক ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর এখানকার শ্রমিকের লেবার কস্ট তো অনেক বেশি হবে আপনার। তাহলে এই যেই মানে বাংলাদেশে এই প্রোডাকশনটা হয় এই লেবার কস্ট লো বলে, তাহলে তো ওই জিনিসটাই থাকবে না। আচ্ছা, 2 নম্বর কথা আপনি যেটা বলছেন, আমি এখানে বাংলাদেশ থেকে কারা এসছেন, তাদের ব্যর্থতা সফলতা, এটার থেকেও অনেক বেশি আমি দেখছি যে বাংলাদেশ যেটা আমি আগে বললাম যে বার্গেন করবে, আমাদের আমেরিকাকে দেওয়ার মতো তেমন কিছু নাই। তো সেই জন্য বার্গেনিং এর অসুবিধাটা হচ্ছে। হয়তো এটা হয়তো 35-36 থাকবে না, তার থেকে হয়তো কমে আসবে, কিন্তু এটা আমার কাছে মনে হয় না আগে আমরা যেভাবে করে আপনার যেরকম জিরো ট্যারিফে করতাম এই জায়গায় যাবে না।
কারণ এখানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বা ট্রাম্পের নিজস্ব ব্যক্তিগত একটা আপনার প্রিন্সিপাল বা একটা বিশ্বাস পার্সপেক্টিভ আছে, যেটা থেকে উনি বিশ্বাস মনে করেন যে ট্যারিফ কেউ ঠিক মতো না দিলেই সে ঠকাচ্ছে। কিন্তু তা তো না, বিশ্ব বাণিজ্য অন্যভাবে চলে। কারণ আপনি একটা দেশ থেকে বেশি জিনিস কিনতে পারেন, কিন্তু অন্যভাবে আপনি সেই দেশকে প্রভাবিত করেন। মানে এটা তো বাণিজ্য হচ্ছে একটা লেন, এর মধ্যে অনেক ধরনের সম্পর্ক আছে, তাই না? বাংলাদেশ থেকেও আপনার অনেকভাবে আমেরিকা লাভবান হয়, আমেরিকা বাংলাদেশকে অনেকভাবে প্রভাবিত করে, সেখানে আপনার ইন্ডিয়ার সাথে ব্যালেন্স, চায়নার সাথে ব্যালেন্স, অনেক কিছু আছে। কিন্তু এখন সেগুলো সব ভুলে গিয়ে খালি আপনার বাণিজ্যের জায়গাটা দেখছে। কিন্তু আমাদের যেটা বললাম, আমাদের এই মুহূর্তে তেমন কোনো আপনার মানে আমরা যে নেগোশিয়েট করব, কিভাবে নেগোশিয়েট করব, ওই জায়গাটা নাই। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে যারা এসছেন তাদের ব্যক্তিগত সাফল্য বা অসাফল্য না, মানে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে এমন একটা জায়গায় আছে, অবস্থানে আছে, এই অবস্থানটা আমাদের জন্য একটা ভালো অবস্থান না। জি, মাহফুজ মতিন, আপনার কাছে একটু যেতে চাই, প্রসঙ্গ পাল্টে বাংলাদেশে থাকবো। সেটা হলো যে বাংলাদেশের জুলাই আন্দোলন বিষয়ে বিবিসি একটি 20-22 মিনিটের ডকুমেন্টারি তৈরি করেছে, যেটি গতকাল অন এয়ার দেওয়া হয়েছে, যেখানে অনেকটা পুরনো ছবিগুলোই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জুলাই আন্দোলনের সময় যা হয়েছে। নতুন করে একটি অডিও লিক করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি কোনো একজন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছিলেন যে মরণাস্ত্র ব্যবহার করো, যেখানে আন্দোলন আছে সেটা দমন করো, যেভাবে দমন করা দরকার সেভাবে করো। এটি নতুন একটি আপডেট। অনেকেই বলতেন যে তিনি এই নির্দেশ দিয়েছিলেন, কিন্তু প্রমাণ ছিল না। এখন প্রমাণও সামনে এসেছে। যে জুলাই আন্দোলনে সরকারের যে দমন নিপীড়ন, জুলাই মাস চলছে, আমরা সেটি নিয়ে তাই আলোচনাও করছি, যে তৎকালীন সরকার যে দমন নিপীড়ন করেছিল, অর্থাৎ এটি কি শুধুমাত্র ফেসিবাদ মুক্ত হওয়ার জন্যই হয়েছিল, নাকি এই যে একটা অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টটাকে ধরে রেখে বাংলাদেশ ঠিক পথে, সংস্কারের পথে এগিয়ে যাওয়ার যে সুযোগটা তৈরি হয়েছে, সেই সুযোগটা কতটা কাজে লাগাচ্ছে? খুবই সুন্দর প্রশ্ন। কিন্তু প্রাইম মিনিস্টারের ভিডিও বা অডিও এখন প্রকাশ পাওয়াতে ব্রিটিশ বিবিসির মাধ্যমে, টু মি ইট ইজ নাথিং সারপ্রাইজিং। আমার মনে হয় আপনারা আগেও শুনেছেন, দেখেছেন, উনি জেলখানায় গিয়ে মানে ফাঁসির যে কার্যকরী উনি নিজে হাতে জবাই করছে। এটা তো খবর, তাই না? এটা তো ভিডিও আমরা দেখছি যতটুকু দেখার। কি বলছিলেন আপনি, ঠিক পরিষ্কার নয় আমাদের কাছে। না, ওই যে জেলখানার যে, আমার মনে হয় যে উনার বাবাকে যারা হত্যা করছে, এদের মধ্যে একজনকে জেলখানায় উনি নিজে হাতে জবাই করছে। এটা তো খুব প্রচলিত কথা, হ্যাঁ, অনেকদিন যাবতীয় আমরা শুনে আসতেছি। আপনার এই ধরনের কোনো তথ্য কিংবা প্রমাণ কিছু কি আছে? আমার মনে হয় আমি নিজেই কোথায় জানি পড়ছি। আচ্ছা, কোথাও পড়েছিলেন? সেটা ভিন্ন ব্যাপার। জি, ভিন্ন বিষয়। উনার নামটাও আমার এখন এই মুহূর্তে মনে নেই। কিন্তু বিষয়টা হচ্ছে উনার আমাদের তখন তৎকালীন প্রধানমন্ত্রীর প্রত্যেকটা স্টেপের ভিতরে উনি ইভেন এই ধরনের স্টেটমেন্টও আছে যে যেই প্রকার হোক, যত কিছুর বিনিময় হোক, আমাকে শুধু ক্ষমতা দাও, আমি ক্ষমতায় থাকবো। তোমরা বিএনপি কে যদি, মানে অন্যান্য পলিটিক্যাল পার্টিতে যারা ছিল তাদেরকে যেইভাবে বড় সহায়তা করার কথা উনি বলে আসছেন সবসময় গত 15 বছর যাবত। তো ওই দিক থেকে আমি খুব আশ্চর্য হচ্ছি না। কিন্তু আমার কাছে যেটা এখন ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সংস্কারের কথাটা যেটা বলতেছে, সংস্কার করার সুযোগ যতটুকু পাওয়া যাচ্ছে, এর থেকে ডিস্টার্বিং করা হচ্ছে সবচেয়ে বেশি। আই থিঙ্ক আমাদের জানা মতে আমরা যারা বাহিরে আছি তাদের কাছে প্রফেসর ইউনূস এ পর্যন্ত যা করতেছে, মানে উনি কোনো রাজনৈতিক কোনো পলিটিশিয়ান না, উনি একজন নোবেল প্রাইজ পিস উইনার। উই নো এভরিথিং অ্যাবাউট হিম। থ্যাঙ্কস গড হি গট ইনটু পাওয়ার বাই দিস ওয়ে। আই থিঙ্ক গুড থিং আর হ্যাপেনিং ইন বাংলাদেশ। কতটুকু পরিবর্তন করে ফেলছেন এতটুকু এই সময়ের ভিতরে, আমি হয়তো সব বিস্তারিত বিবরণ জানি না, কিন্তু আমি মনে করি যে এইভাবে যদি পরিবর্তনগুলি, সংস্কারগুলি ক্রমান্বয়ে ঘটতে থাকে এবং তারপরে যদি নির্বাচন দেওয়া, সেই নির্বাচনে যেই ক্ষমতায় আসুক বা যদি মিলিতভাবে ক্ষমতায় আসেন, তখন হয়তো তাদের পক্ষে একটা দিক নির্দেশন থাকবে যে দেশকে এইভাবে চালাতে হবে। আমরা গত
স্বাধীনতার পর থেকে এই যাবৎ যতটুকু দেখে আসছে, যারাই ক্ষমতা আসছেন তারাই এটার অপব্যবহার করছে। তো এটা থেকে উত্তরণের একমাত্র পথ হইল থ্রো প্রফেসর ইউনূস তার যে ততগুলি কমিশন তিনি তৈরি করছেন সংস্কারের জন্য, সেগুলিকে চূড়ান্তভাবে কাজ করার সুযোগ দেওয়া এবং সেই অনুযায়ী স্টেপগুলি নেওয়া, ইলেকশনের জন্য যে প্রস্তুতি দরকার, সুষ্ঠু এবং ভালো নির্বাচনের জন্য যতটুকু স্টেপ নেওয়া দরকার সবকিছু নেওয়ার সুযোগ তৈরি হইলেই একমাত্র নির্বাচন হওয়া উচিত। আপনি মনে করছেন? আর যখন প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আমি জানি যে এই ভিডিওটি আপনি দেখেছেন, অর্থাৎ বিবিসি ডকুমেন্টারি, তাই আমি কোনো প্রশ্ন করব না, আসলে আপনার বিশ্লেষণটাই শুনবো। এই কারণে শুনবো যে আসলে এই ভিডিওর সঙ্গে অনেক কিছু জড়িত, অনেকগুলো অ্যাঙ্গেল এখান থেকে আসতে পারে। আপনি আপনার বিশ্লেষণটি বলুন। এই ভিডিওতে যেটা মিসবাহ ভাই বললেন, কোনো আশ্চর্যজনক কিছু ছিল না। এই ভিডিওর সমস্ত তথ্যই জানা, কিন্তু এই ভিডিওটা আপনার একটা ভ্যালিড জায়গা থেকে এসছে, বিবিসি ডকুমেন্টারি, প্লাস তারা বিভিন্ন সময়ের বা বিভিন্ন উদাহরণগুলোকে এক সূত্রে গেঁথেছে। তো সেই কারণেই আপনার মাত্র 20-22 মিনিটে যে চিত্রটা এসছে, আমরা গত বছর বারবার যে জিনিসগুলো দেখেছিলাম তার থেকে আপনার ইম্প্যাক্টটা অনেক বেশি। তো এখন আমি মিসবাহ ভাই যে কথাগুলো বলছিলেন, হ্যাঁ, ডক্টর ইউনূসের সরকার বা পুরা অন্তর্বর্তীকালীন সরকার, শুধু ব্যক্তি ডক্টর ইউনূস না, তাদের ইন্টেনশন, তারা যে জিনিসগুলো করতে চান সেগুলো খুবই ভালো, কিন্তু তাদের এটা করার মতো কি বলবো, মানে এটা করার মতো যে মানে এটা ক্ষমতা শুধু না, মানে ক্ষমতা তো একটা মানে পাওয়ার, এটার জন্য ধরুন অনেক কিছু লাগবে। যেমন আপনার শুধু আপনি বলে দিলেই হবে না, এটাকে আপনাকে দেখতে হবে যে যারা এই জিনিসটা করবে, ব্যুরোক্রেসি, তারা এটা ক্যারি আউট করতে পারছে কিনা। কিন্তু বাংলাদেশের যে পলিটিক্যাল কালচার, সেইটার অনুযায়ী আমার কাছে মনে হয় সবাই, আপনি যদি ব্যুরোক্র্যাট মনে করেন, পুলিশ, তারা জানে এটা একটা টেম্পোরারি সরকার, তারা ওয়েট করছে এর পরের পার্মানেন্ট সরকারের জন্য, যেটা আসলে খুবই ক্ষতিকর। হ্যাঁ, সেই কারণেই আপনার এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করা যাচ্ছে না, আরো অনেক ধরনের জিনিস যেটা আপনার হয়ে যাওয়া উচিত ছিল প্রায় এক বছর তো হতে যাচ্ছে, সেটা এখনো হয়নি। তো আমি অবশ্য এই জিনিসটা আমি মানে মনে করি না যে আমাকে বাঁচতে হবে হয় সংস্কার নয় ইলেকশন, আমার কাছে সেটা মনে হয় না। মানে ইলেকশনও হবে, কিন্তু সংস্কারটা একটা পর্যায় পর্যন্ত যাবে যাতে ইলেকশনের পরও সেটা কন্টিনিউ করে। কিন্তু সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে আমাদের পলিটিক্যাল কালচার, যেখানে এই যে আমরা বিভিন্ন তিনটা দলকে দেখছি, বিএনপি, এই স্টুডেন্টদের দল, জামাত, তারা নিজেদের মধ্যে অনেক তাদের কনফ্লিক্ট, এবং নিজেদের কারা মানে ইলেকশনের ডেটটা তারা এই কারণে হয় আগাতে চাচ্ছে বা পিছাতে চাচ্ছে যাতে তাদের সুবিধা হয়, সংস্কারের পার্সপেক্টিভ থেকে একটুও না। কিন্তু একটা মিনিমাম সংস্কারের একটা পর্যায় পর্যন্ত না গেলে, হ্যাঁ, ওই পলিটিক্যাল কালচারটার একটুও যদি সংশোধন না হয়, তাহলে এই পুরা যে আন্দোলন, এতগুলো বাচ্চা ছেলে মেয়েরা জীবন দিল কিরকম দুর্বিষহ, মানে এটার তাহলে কি এটার মূল্য, মানে তাহলে এটা খুবই দুঃখজনক হবে। কারণ এরপরে যে দল আসবে এই সিস্টেমের ভিতর আসলে তারাও আওয়ামী লীগ যা করেছে তারাও হয়তো তাই করবে। কিন্তু এখানে আরেকটা জিনিস, আমাদের বাংলাদেশে তো আপনার পার্টিসিপেটিভ ডেমোক্রেসি আছে, কিন্তু পলিটিক্যাল কালচারে যে কোনো যে মানে সরকারকে কিভাবে করে অ্যাকাউন্টেবল করা যায়, এই জিনিসটা ওইভাবে করে হয় না। কাজে এই জুলাই আন্দোলন থেকে এইটা যদি মানুষ শিখে যে যেই সরকারে থাকবে তাকে এটার জবাব দিতে হবে, না হলে সে সরকারে থাকতে পারবে না, তাহলে সেটাও একটা অর্জন হবে। কিন্তু এই মুহূর্তে আর কি আমি বলবো, মানে কি বলবো, আমি ঠিক হতাশ বলবো না, কিন্তু আমি খুব বেশি আশাবাদীও হতে পারছি। আমি একটু অ্যানালিটিক্যালি এই ডকুমেন্টারিটি নিয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই মেহনাজ মোমেন। সেটি হলো যে এটি ডকুমেন্টারিটি করার সময় তারা পুরো বাংলাদেশ কিংবা পুরো চিত্রটি তুলে আনার চেষ্টা করেনি, তারা অ্যানালিটিক্যালি একটি কেস স্টাডি নিয়েছিল যাত্রাবাড়ি থানা, এবং যাত্রাবাড়ি কেন্দ্রিক কিছু ঘটনা প্রবাহের মাধ্যমে পুরো গল্পটা বলার চেষ্টা করেছে। সেখানে তারা একটা পর্যায়ে গিয়ে দেখালো যে যাত্রাবাড়ি থানায় শুরুতে যে পুলিশ গুলি করলো যারা প্রতিবাদকারী ছিল, আন্দোলনকারী ছিল তাদের উপর, পরবর্তীতে একটা সময় গিয়ে সেই থানাটি পুড়িয়ে দেওয়া হলো, এবং সেই থানাটি পুড়িয়ে দেওয়ার আগে যে চিত্রটি দেখানো হলো, সেনাবাহিনী কনভয় তারা সেখান থেকে সরে গেলেন, অর্থাৎ জনগণ, বিক্ষুব্ধ জনগণ সেটি করার চেষ্টা করলেন, এবং বিবিসি দাবি করছিল তারা সেনাবাহিনীর একটি বক্তব্য চেয়েছিল, কেন তারা সরে গিয়েছিল, সেনাবাহিনী কোনো বক্তব্য দেয়নি। আপনার কাছে
মনে হয় ওই সময় সেনাবাহিনীর ভূমিকাটা কিছুটা কি প্রশ্নবিদ্ধ করার সুযোগ তৈরি আছে কিনা এখানে এই ডকুমেন্টারির মাধ্যমে? দেখেন, সেনাবাহিনীও আমার কাছে মনে হয় অনেকটা অন দ্য ফেন্স ছিল। প্রথমে তারা যতটা হাসিনা গভর্নমেন্টকে সহযোগিতা করেছে, তারপরে বিশেষ করে এটা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা না, নিচের দিকের যারা আছেন তারা আপনার অনেক প্রতিবাদ করেছেন। তারা বলেছেন আমাদের দেশের নিজের বাচ্চাদের উপর আমরা এভাবে গুলি চালাতে চাই না, যে কারণে আপনার সেনাবাহিনী আপনার সরে এসছে। হ্যাঁ, এবং এখানে আমি একটা কথা বলবো, আমি নিজে মানুষ হয়েছি ইউনিভার্সিটি কোয়ার্টারে, সেই 90-এর দশকে যখন এরশাদ বিরোধী আন্দোলন হতো। আমরা সবসময় জানতাম যে যখন বিরাট কোনো গন্ডগোল হবে তখন আপনার পুলিশ সেনাবাহিনী ওই জায়গা থেকে সরে যাবে। এটা কিন্তু আমরা সবসময় জানতাম যে যখনই ওরা থাকবে না তখনই আমরা জানতাম যে এখন এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। যখন ওরা থাকে তখন সিচুয়েশনটা অত ক্রিটিক্যাল না। কাজে এটা একটা বাংলাদেশের একটা ধারাবাহিকতা আমি বলবো। জি, মাহফুজ মতিন, আপনার কাছে আসতে Yes. চাই, সেটি হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়ার ব্যাপারে, তার বন্ধু পুতিনের ব্যাপারে ইদানিং বেশ নেতিবাচক কথা বলছেন, এবং এই নেতিবাচক কথাগুলো এমন হচ্ছে যে তিনি অসন্তুষ্ট, তিনি অসুখী, তিনি সবশেষ যেটি করলেন সেটি হলো যে কিয়েভে তিনি অস্ত্র পাঠাবেন, এবং সেটি ঘোষণা দেওয়ার পরপরই রাশিয়া চরমভাবে প্রতিক্রিয়া করলো, অনেকটা ঝিকে মেরে বউকে শেখানোর মতো, অর্থাৎ কিয়েভকে আক্রমণ করে আমেরিকাকেও এই ধরনের একটা মেসেজ দিতে চায় যে বেশি বাড়াবাড়ি করো না। যে হামলাটি করলো আলটিমেটলি, যে আমরা অনেকেই ভাবছিলাম যে এটা মানে খুব দ্রুত সমাধান হয়ে যাবে, অর্থাৎ ট্রাম্প পুতিনকে ফোন করবেন, পুতিন বলবেন ওকে তুমি যা বলেছো তাই, আমি শান্তি চুক্তি করছি, যুদ্ধবিরতি যাচ্ছি, কিন্তু সেটি হচ্ছে না। নিয়ন্ত্রণটা আসলে কার হাতে, পুতিনের হাতে না ট্রাম্পের হাতে? পুতিনের হাতে। কেন আমি বলছি এটাকে সংক্ষেপে এভাবে বলবো, আপনি তো আমরা এই চ্যানেলে আরো অনেকবার আলোচনা করছি, তখন আর অন্য কোনো সমস্যা ছিল না, একমাত্র সমস্যা ছিল প্যালেস্টাইন এবং ইউক্রেন এন্ড রাশিয়ার যুদ্ধ। ট্রাম্প ইলেকশনের সময় তো খালি বলছে যে আমি ইচ্ছা করলে এখনই এটা বন্ধ করতে পারি, মানে যখন সে রান করে তখনই বলতেছে, কিন্তু সে করবে না, কারণ তাহলে এটা বাইডেনের ক্রেডিট। সে আইসেই তার প্রথম কাজই হবে ফার্স্ট 100 days এর আগেই সে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করবে, প্যালেস্টাইনকে ফ্রি করবে। Exactly, this is his language. So then our Muslim all across America got divided. Majority went with him and they voted for him. One of them was the mayor of Hamtramck, Michigan. He became the ambassador. That's it. Since then, Palestinian has been more killed and the whole country has been destroyed. And with that note, Trump came into power. Israel is fighting Yemen. Israel is fighting Lebanon. Israel is fighting Syria. Israel is fighting with Iran. We see that under Trump. So what Trump does and what he says is day and night difference. He is now, I think you have heard that day before yesterday, he was proposed by Israeli Prime Minister to get the Nobel Peace Prize. Why? Because he was able to destroy Palestine, and now they are shifting Palestinians all across Middle Eastern countries. That is what he said that, and Trump in fact said 2 days ago that so many neighboring countries are helping. He lies 24 hours, I told you, people. So with that note, I think Trump and Russia has upper hand, because Russia has taken not only the Crimea, but 5 other states bigger than New York and Texas. It is now under their capture, Russian capture. Russia is not going to leave Ukraine just to make Trump please. This war will continue until such time Russia takes over the entire Ukraine. জি, অনেক ধন্যবাদ। Mark আমরা একটা my word, ছোট্ট বিরতিতে that is what- যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন দর্শক এবং অতিথিরা। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি হেসানজুল, আমাদের সাথে অতিথি হিসেবে আছেন টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং এসএলএর ন্যাশনাল প্রেসিডেন্ট মাহফুজ মতিন। আপনাদের দুজনকে আবারও স্বাগত। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কিছু নিয়ে খামখেয়ালি করেন, এবং কেউ বলছেন এই কারণে বলছি যে বিবিসিতে পড়ছিলাম যে বিবিসির রাশিয়ার এডিটর যিনি
অর্থাৎ স্টিভ রোজেনবার্গ, তিনি রাশিয়ানদের মনোভাব প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে বিশ্লেষণ করছিলেন তার আর্টিকেলে। তিনি বলছিলেন যে রাশিয়ানরা মনে করছে প্রেসিডেন্ট ট্রাম্প তার জুতা খোলা যত সহজে এক পায়ের জুতা খুলতে পারেন, ঠিক তত সহজেই তিনি মানসিকতা পরিবর্তন করেন। অনেকটা এইভাবে তারা বিশ্লেষণ করছিল। ট্রাম্পের অনেক কিছু নিয়ে খামখেয়ালি হয়তো মেনে নেওয়া যায়, কিন্তু যুদ্ধ নিয়ে তিনি যেসব কথা বলছেন সেটি কি এই যুদ্ধ পরিস্থিতিকে আরো একটু ঘোলাটে করছে বলে মনে হয়? সংক্ষেপে শুনবো আপনার কাছে। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে আমি বলবো এটা সামগ্রিকভাবে আমেরিকার পররাষ্ট্র নীতির ব্যর্থতা। কারণ ইউক্রেনের আপার হ্যান্ড ছিল, তারা যখন জিতছিল ঠিক সেই সময়টাই ছিল শান্তি চুক্তি করার। কিন্তু সেই সময় আমেরিকা ইউক্রেনকে মানে শান্তি চুক্তির ব্যাপারে কোনো সময় আপনার উৎসাহী হয়নি, কারণ এটা তো আসলে একটা প্রক্সি ওয়ার। আমেরিকা রাশিয়াকে শিক্ষা দিতে চাচ্ছে ইউক্রেনকে ব্যবহার করে। তো এটাতে হ্যাঁ, ব্যক্তি ট্রাম্প বা ট্রাম্প প্রশাসনের অনেক ব্যর্থতা আছে, কিন্তু এটা শুধু ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা না, এটা পুরোপুরি আপনার পররাষ্ট্র নীতির ব্যর্থতা হিসেবে আমি দেখব। এবং এখনো আপনার যেগুলো আমরা দেখছি ট্রাম্প প্রশাসনের ভূমিকা, এটাতে কোনো কিছু ভালো হচ্ছে না। এবং যেটা রাশিয়ার যে আপনার আপার হ্যান্ড আছে, রাশিয়ার জনসংখ্যা অনেক বেশি, তারা যুদ্ধ আরো অনেক দিন চালিয়ে যেতে পারবে, যেটা ইউক্রেন পারবে না। ইউক্রেন হয়তো অনেক অস্ত্রশস্ত্র পাবে, তারপরেও ওটা পারবে না। কাজেই রাশিয়া এমন একটা জায়গায় গিয়ে শান্তি চুক্তি করবে যখন তারা অনেকখানি টেরিটরি নিতে পারবে এবং তাদের সমস্ত শর্তই মেনে নেওয়া হবে। কাজে এখানে আমার কাছে মনে হয় না ট্রাম্পের কোনো আপার হ্যান্ড আছে। কিন্তু আমি বলবো যে এই প্যালেস্টাইনের যুদ্ধ, যদিও সেখানে আমি বলবো যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকাও খুবই ন্যাক্কারজনক, কিন্তু এখন আমরা যে ট্রাম্প প্রশাসনের যে ভূমিকা দেখছি, এটা একেবারেই আপনার হিউম্যান রাইটস এর এমন পর্যায়ের ভায়োলেশন যে এটা আমেরিকা ছাড়া এটা আর কোনো দেশ যদি করতো, সারা পৃথিবী এটাকে শান করতো। কিন্তু এখন এমন একটা সময় আসছে, আমেরিকা হলেও কিন্তু আপনার সারা পৃথিবী তাদের প্যালেস্টাইনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি অনেক অনেক পাল্টে যাচ্ছে। বিশেষ করে আমরা দেখছি যে এইভাবে করে ইরানকে ইসরায়েল যখন আক্রমণ করলো, তারপর একটা টার্নিং পয়েন্ট হয়েছে। কাজে আমার কাছে মনে হয়, যদিও প্যালেস্টাইনের অবস্থা খুবই খারাপ, প্রতিদিন গড়ে 100 করে মানুষ মারা হচ্ছে, মানুষ একদম মানে হাহাকার, একদম না খেয়ে মারা যাচ্ছে, এবং কি যে ভয়াবহ অবস্থা, তারপরও আমার কাছে মনে হয় যে যেই প্ল্যান আপনার ইসরায়েলের এবং আমেরিকার, সেটা সফল হবে না। মোহাম্মদ নাসিমউদ্দিন, আপনার শহর নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই। আপনার সিটির ডেমোক্রেটিক প্রাইমারিতে জিতে আসা প্রার্থী জোরান মামদানিকে প্রেসিডেন্ট তার পরদিন থেকেই আক্রমণ করছেন। উন্মাদ বলছেন, কমিউনিস্ট বলছেন, তাকে ছাড় দেওয়া হবে না, তাকে ডিপোর্ট করা হবে, তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে, এইসব তো বলছেনই। সবশেষ যেটি বলছেন সেটি হলো, যদি মামদানি জয়লাভ করে তাহলে নিউ ইয়র্ক সিটিকে ফেডারেল আওতায়, অর্থাৎ ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হবে। সুযোগ আছে কিনা? ট্রাম্প যাই বলে না কেন, আমার কখনো ট্রাম্পের প্রতি কোন রকম রেসপেক্ট বা আমি এমন মনে করি না যে হি ক্যান ডু ইট। অফকোর্স আমেরিকান পাবলিক থিংকস ডিফারেন্ট অ্যাবাউট হিম। 74 মিলিয়ন স্টিল সাপোর্টস হিম। এবং আমেরিকান জনগণের কন্ডিশনটা এদেরকে স্যাডিস্ট, এরা নিজেদের ক্ষতি করে অন্যের ক্ষতির জন্য। মাইনরিটিস, the poor, the leftover blacks, Latinos, they don't want them to get the benefit of any kind. That is why a budget can cut $1 trillion of Medicaid, 17 million American, of which 10 millions are white, rural Americans. There are over 8,000 clinics in the village will be closed. Still they did it. Why? So that the cities, big cities, where it is প্রশ্নটি হলো, নিউ ইয়র্ক সিটিকে ফেডারেল নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ রয়েছে কিনা? No way. The reason is that you bring something under administratorship when it violates the federal law, only then. What violation it will be if he get elected
and takes the oath on January 1st. যদি ফেডারেল There will be বরাদ্দ no- বন্ধ করে দেন, তিনি যদি ফেডারেল বরাদ্দ বন্ধ করে দেন, তাহলে কতটা সমস্যা করবে? এখন ফেডারেল বরাদ্দ এখনো বন্ধ করা হয়েছে। $22 billion will come less to New York City for Medicaid and education alone. Then HRA, all other things is there. Even Medicaid, Medicare, food stamp, even weak women, children, infant, those kind of things. Everything, even food pantry. There are 400 food pantry will be closed where they give you food. What he did, he gave 95% people, he's taxing more, and 5% will get the benefit of $4.5 trillion. And the deficit, the debt will increase by similar amount of money only because of his taxes. So what I'm saying that Trump can say anything he wants. New York City is a different story. Even America is rising. It is slow, but it will be there. You will see, even Trump, all Republicans, even big Democrats are opposed. I mentioned to Mehraz before that all labor unions, 1.4 million labor union member in the city of New জি। York, all union endorsed him. সো পারবে And না, I think এটি একটি বড় he is আমরা going to be elected. ব্যাখ্যা পেয়েছি আপনার কাছ থেকে। ডক্টর মেহরাজ মোমেন, আপনার কাছে যেটি জানতে চাই, জোরান মামদানি যে অভিযোগটি তার ব্যাপারে শুরু থেকে ছিল, যেটি অ্যান্ড্রু কুমো বলার চেষ্টা করেছেন, সে অনভিজ্ঞ, মাত্র 33 বছর বয়স। নিউ ইয়র্ক টাইমস বলছিল সে যোগ্য না। এবং আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই, মাপমেস বা আপনি আমার তুলনায় জোরান মামদানি বেশ ছোট, বয়সে ছোট, অভিজ্ঞতা কম। আমরা বাংলাদেশে দেখেছি তরুণরা বিপ্লব করেছে, যতটা স্পিড নিয়ে বিপ্লব করেছে, পরবর্তীতে নতুন দল গঠন করেছে কিংবা রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখার ক্ষেত্রে তাদের অনভিজ্ঞতা কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নের তৈরি করছে। জেডি ভ্যান্স যেটি নিয়ে কথা বলছিল, জোরান মামদানি ইন্ডিপেন্ডেন্স ডেতে যে পোস্ট দিয়েছিল, আমেরিকাকে তিনি অনেক প্রশংসা করেননি বলে খেপে গিয়েছেন। হু দ্য হ্যাল এইভাবে করে বলছিল, হোয়াট ডাজ হি থিঙ্ক অ্যাবাউট। আমি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে জোরান মামদানির বিগত 8-9 মাসের কার্যক্রম দেখে আপনার কাছে কি মনে হয়েছে যে জোরান মামদানি আসলেই কিছু কিছু জায়গায় অনভিজ্ঞতার পরিচয় দিচ্ছেন কিংবা ছেলে মানুষের পরিচয় দিচ্ছেন, আরেকটু ম্যাচিউর রাজনীতি করা উচিত? আচ্ছা, আমরা তো ম্যাচিউর রাজনীতিকে দেখেছি, অ্যান্ড্রু কুমোকে দেখেছি, এরিক অ্যাডামসকে দেখেছি, ম্যাচিউর অবস্থায় তারা কি পরিমাণে করাপশন করেন এবং নিউ ইয়র্কের কত মানুষের, আপনার মানে অ্যান্ড্রু কুমোর কথা বলবো, তার পলিসিগুলো তাদের মৃত্যুর কারণ হয়েছে, সেগুলো আমরা দেখেছি। কাজে এখানে অভিজ্ঞতার কথা আমার কাছে মনে হয় অত গুরুত্বপূর্ণ না। অভিজ্ঞতাটার কথাটা একমাত্র বলা হচ্ছে কারণ এটা একমাত্র একটা অবজেক্টিভ জিনিস যেটা বলা যায়, কারণ বাকি অভিযোগগুলো যেটা জোহরান মামদানির বিরুদ্ধে করা হচ্ছে ওগুলো একটাও তো ধোপে টেকে না। আচ্ছা, আপনি আগের প্রশ্নটা যে করছিলেন যে টাকার কথা, এটা যেহেতু সিটি, এটা নিউ ইয়র্ক স্টেটের উপর ডিপেন্ড করবে, মানে সিটির বাজেট বা সিটি কতটা টাকা পাবে এটা ফেডারেল গভর্নমেন্টের থেকে অনেক বেশি স্টেটের উপর ডিপেন্ড করে। আচ্ছা, কিন্তু এখন আমি আপনাকে আমার ভয়ের কথা বলি যে আমরা দেখেছি যখনই কোনো এরকম প্রগ্রেসিভ প্রার্থী আসে, নিজের পার্টি ডেমোক্রেটিক পার্টি তাদের ধ্বংসের কারণ হয়। কাজে সেই অর্থে আমি ট্রাম্প থেকে আমি ডেমোক্রেটিক পার্টিকে অনেক বেশি ভয় পাই। তারা যেভাবে করে বার্নি স্যান্ডার্সের ক্যাম্পেইন ধ্বংস করে দিয়েছে, তারা যেভাবে করে যত প্রগ্রেসিভ জামাল মোমেনকে যেটি করেছিল, হ্যাঁ, ইলেক্টেড হওয়ার পরও তাদেরকে এমন ভাবে করে যে তারা তাদের প্রগ্রেসিভ পলিসিগুলো নিয়ে আসতে পারে না। কাজে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রথম ভয় হচ্ছে ডেমোক্রেটিক পার্টি থেকে। কিন্তু ট্রাম্পের কথা আমি বলবো, লিগালি ট্রাম্প এটা করতে পারেন না, আমি একদমই একমত। কিন্তু এই মুহূর্তে আপনি যদি সুপ্রিম কোর্টের দিকে তাকান, তারা বার্থ রাইট সিটিজেনশিপেরও তারা কোনো কথা বলছে না, মানে মোটামুটি ভাবে প্রেসিডেন্ট ট্রাম্প যাই করতে চাচ্ছে সুপ্রিম কোর্ট তাকে সেটাই করতে দিচ্ছে। কাজে এই পরিস্থিতিটা মানে আমি বলবো না যে করতে পারে, লিগালি পারে না, কিন্তু এইগুলো আপনার একটা পরিস্থিতি, এগুলো কিন্তু খুবই ভয়ের একটা জিনিস। হ্যাঁ, কিন্তু আমার কাছে মনে হয় প্রথম ভয়টা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির থেকে। ডেমোক্রেটিক পার্টি যদি শক্তভাবে বলে না এটা আমাদের ক্যান্ডিডেট এবং মানে দ্যাটস ইট, প্রাইমারি আমরা সবাই তার সঙ্গে আছি, এই ধরনের বিষয়টা তো আসছে না ডেমোক্রেটিক দল থেকে। অর্থাৎ জোরান মামদানি
প্রাইমারিতে জিতেছেন, কিন্তু তার সামনে অনেক চ্যালেঞ্জ। নিজ দল আছেন, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তাকে নিয়ে কথা বলছেন, তার দলের মধ্যে প্রোগ্রেসিভ এবং কনজারভেটিভ তাদের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব আছে। সবকিছু মিলে জোরান বামদানি এখনই আমরা হয়তো তার ব্যাপারে মন্তব্য করতে পারছি না যে তিনি একদম নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। তাকে আরো লম্বা পথ 4 নভেম্বর পর্যন্ত পাড়ি দিতে হবে। অনেক প্রশ্নের উত্তর আমরা আপনাদের কাছ থেকে খোঁজার চেষ্টা করেছি, পেয়েছিও। এবং দর্শক যারা আছেন, আপনাদের দুজন অতিথি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে রাত 8টায় আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।